আর ট্রেনটা নতুন তো এই যে রিফ্লেকশন হচ্ছে না, এটাই দুর্দান্ত লাগছে দেখতে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি বাঙালিকে বেড়ানোর নতুন একটা দিশা দেখানোর। তাদের 6 ইঞ্চি থেকে 60 ইঞ্চি স্ক্রিনে তাদের মানুষ ভ্রমণের মাধ্যমে কিন্তু বেড়ানোটা সম্ভব হয়। আঁকাবাঁকা পথে পাইন গাছের জঙ্গল ধরে চলেছি বৃষ্টি স্নাত পাহাড়ে, আর এই মায়াবী পরিবেশে বসেই আপনাদের শোনাচ্ছি আমার সিক্ত ভ্রমণ কাহিনী। সেদিন এক বন্ধুকে প্রশ্ন করলাম, এই যুগে বাংলা নববর্ষের অর্থ কি ভাই? সে উত্তর দিল, এসো হে বৈশাখ, সাজাও মদের গ্লাস। তার উত্তর শুনে আমি একটু বিব্রত বোধ করতেই সে উল্টে আমাকে জিজ্ঞেস করলো, ভাই তোর কাছে নববর্ষ মানে কি? আমি বললাম, ইংরেজি নববর্ষে ইংলিশ খাওয়া আর বাংলা নববর্ষে বাংলা খাওয়ার দিন। এই চিন্তাভাবনাকে দূরে রেখে নববর্ষকে আমরা নবজাগরণও তো ভাবতে পারি। সে বলল, কিসের নবজাগরণ ভাই? উত্তর দিলাম, আমাদের চিন্তাভাবনার, নতুন ট্রেনের এনভায়রনমেন্ট, বাংলা ট্র্যাভেল ব্লগের অ্যাচিভমেন্ট কিংবা ফিমেল এম্পাওয়ারমেন্ট, আর সেই সঙ্গে তো রয়েছে এন্টারটেনমেন্ট। সব মিলিয়ে আমার ভাষায় শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষের গল্পটা শুরু হবে আমার শহর বহরমপুর থেকে। বসন্তেও আজ লেগেছে জং, পারনি হতে বাঙালি থেকে বং, আর আমার আয়ত্তের বাইরে এই যুগের ঢং। যেটা আয়ত্তের মধ্যে সেটা হচ্ছে আপনাদের নতুন একটা গল্প শোনানো। আর এই নতুন গল্পের সিঁড়ি ধরে সেই সকালে আমার গন্তব্য ছিল বহরমপুর থেকে কলকাতা। আমাকে এক দর্শক বন্ধু জানতে চেয়েছে যে দাদা নববর্ষের খাবারের মেনু কি কি খাবার দাবার হবে আজকে। তা আমি অ্যান্সার দিচ্ছি, মেনু নয়, নববর্ষে কপালে রয়েছে মেমু। ঠিক সময় স্টেশনে এসে হাজির হলো সকাল 9:25 লালগোলা কলকাতা মেমু প্যাসেঞ্জার। জানলার ধারে একখান জায়গা পেয়েছিলাম ঠিকই, কিন্তু রেজিনগর পার করার পর জানলাম ওটা ভেন্ডার কামরা। ছানাওয়ালারা এসে দূরছাই করে আমাকে তাড়িয়ে দিল অন্য কামরায়। আর এই জার্নির মাঝেই মনে হলো বাংলা নববর্ষ নববর্ষই নয় যদি তাতে কৃষ্ণনগরের ডালপুরি না হয়। দমদম জংশনে নেমে সোজা চলে এলাম মেট্রো রেলের টিকিট কাউন্টারে। কাউন্টার থেকে যে টোকেন নিলাম তাতে লেখা ছিল ক্যাপ্টেন, যদিও ক্যাপ্টেন নামের কোনো স্টেশন এই রুটে নেই। সিঁড়ি চলছে, শুধু ভবিষ্যতে এক জায়গায় দাঁড়িয়ে আছে। নো নরণ, নো চরণ, অপেক্ষা কবে হবে মরণ। মেমো থেকে মেট্রো, পাবলিকের ভিড় সর্বত্র। যদিও আমার গন্তব্য খুব কাছেই ছিল, দমদম থেকে শোভাবাজার। শোভাবাজার স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়েই দেখি বাইরে অপেক্ষা করছে আমার সৌরভ মামা। মামার স্কুটির পেছনে বসে রওনা দিলাম শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বাগবাজার সার্বজনীনের দিকে। বাগবাজার সার্বজনীনের প্রাঙ্গণে পৌঁছে দেখি সেখানে প্যান্ডেল ফ্যান্ডেল খাটিয়ে বিরাট ব্যাপার। বাইরে টাইট সিকিউরিটি দেখে একটু নার্ভাসই হয়ে গেছিলাম। পরে অবশ্যই শাড়ি পরিহিতা ম্যাডাম সসম্মানে আমাকে ভেতরে নিয়ে গেল। এরপর মঞ্চে আহ্বান করে আমাকে সংবর্ধনা দিল পয়লা পার্বণ অনুষ্ঠান কর্তৃপক্ষ। তাদের থিম ছিল অদ্ভুত বাঙালি, যাতে অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ট্র্যাভেল ব্লগার হিসাবে আমি মনোনীত হয়েছিলাম। কৌশিকের জন্য আবার জোরে হাততালি, তার কারণ এরকম কন্টেন্ট শুধু তৈরি করলে হয় না, তার এরকম স্ক্রিপ্টও থাকতে হয়। এটা কৌশিক বারবার প্রমাণ করে। কৌশিক প্লিজ ওয়েলকাম। উনি কিন্তু আমার কাজের খুব মানে খুব কাজের মানুষ, আমি খুব ঘুরে বেড়াই, তো আপনার নাম্বারটা কিন্তু আমি নেব। নাম্বারটা প্লিজ নিয়ে নিও। কৌশিকের জন্য একবার জোরে হাততালি। কৌশিককে দেখাচ্ছেও খুব সুন্দর। এই জায়গাতে যে আসতে পেরেছি, এই যে এই মঞ্চে দাঁড়িয়ে দুটো কথা বলছি, এর জন্য পয়লা পার্বণকে ধন্যবাদ। এবং আরও বেশি ধন্যবাদ আমার সেই সব দর্শক বন্ধুদেরকে যাদের জন্য আজকে কৌশিক থেকে ট্রাভেল উইথ কৌশিক হয়েছে। যারা গৃহবন্দী, যারা বেড়াতে যেতে পারে না, আমার ব্লগগুলো এমনভাবে তৈরি করার যেন তাদের ঘরে বসেই তাদের 6 ইঞ্চি থেকে 60 ইঞ্চি স্ক্রিনে তাদের মানুষ ভ্রমণের মাধ্যমে কিন্তু বেড়ানোটা সম্ভব হয়। আপনাদের এই ভালোবাসার সঙ্গে থাকুক এবং চেষ্টা করবো আপনাদের আগামী দিনে এই পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়ার বাঙালিকে, বাংলা ভাষাকে এবং সেই সাথে আমার সমস্ত দর্শক। অনুষ্ঠান শেষ করে যখন বিদায় নিলাম তখন বেলা ফুরিয়ে সন্ধ্যা নেমেছে, আর এই অনুষ্ঠানের মধ্যেও ছিল ছোট্ট একটা টেনশন। এখন রওনা দিচ্ছি বাগবাজার থেকে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমার পরবর্তী জার্নি সেটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে শুরু হবে। আর সেই সঙ্গে আমার ট্রেনের যে টিকিট, সেই ট্রেনের টিকিটও কনফার্ম হয়ে গেছে। টেনশনে ছিলাম যে টিকিট কনফার্ম হবে কি না। উত্তরবঙ্গের ট্রেন বলে কথা, উত্তরবঙ্গের টিকিটের কনফার্মেশন পাওয়াটা চাপের ব্যাপার। যদি কনফার্ম না হতো তাহলে আর তো আজকে ফেরা হতো না। সেক্ষেত্রে কলকাতায় আজকে কোনো হোটেলে থেকে যেতাম, আগামীকাল হয়তো সকালবেলায় ফ্লাইট ধরতাম। হ্যালো, আর এই ফ্লাইট আর হোটেলের কথাই মনে পড়লো। হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য কিন্তু আমি ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ। কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল হোটেল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করার জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, সেক্ষেত্রে কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কতটা খরচ কম হয় সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বুকিং.com, আগোডা, এয়ারবিএনবি, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, কোথায় হোটেল বুক করলে কতটা কম খরচে হোটেল বুক করা যায়, অর্থাৎ হোটেল খরচটা আমরা কম্পেয়ার করতে পারি, সেই কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও উইগো অ্যাপে নতুন ফিচার্স IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং
নতুন ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু উইগো অ্যাপ যথেষ্ট ব্যবহারযোগ্য। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। তিলোত্তমার ভিড়ভাড় পেরিয়ে যখন বাগবাজার থেকে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় সন্ধ্যে 6:33। এখান থেকে আমার ট্রেন হচ্ছে রাত 8:35, অর্থাৎ আমার কাছে এখনও 2 ঘন্টা সময় আছে। এই প্রথম আমি শিয়ালদা থেকে কোনো ট্রেন ধরছি উত্তরবঙ্গ যাওয়ার জন্য। আলোয় ঝলমলে শিয়ালদা স্টেশন, এদিকে রয়েছে ওয়াও মোমো, এদিকে সব খাওয়া দাওয়া ফাটাফাটি ব্যাপার। ওই দেখুন, ওই হচ্ছে শিয়ালদা স্টেশনের ওয়েটিং রুম। সেকেন্ড ক্লাস এবং এসি দুটোই ওয়েটিং রুম রয়েছে এখানে। নাম হচ্ছে অভিবাদন। শিয়ালদা স্টেশন সবসময় ভিড়, সবসময় ব্যস্ত। আজ যেহেতু নববর্ষ সেহেতু দেখুন এখানে লেখা হচ্ছে পয়লা বৈশাখ, আর এগুলো সব আর কি লাল কালিতে লেখা হচ্ছে। আর এই হচ্ছে আমার টিকিট, এখানকার পিএনআর নাম্বার দেখিয়ে, পিএনআর নাম্বার, নাম এবং ফোন নাম্বার এই দিয়ে কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। আপাতত ঘন্টায় 2 জন্য এখানেই বিশ্রাম। ঘন্টা 2 সময় কাটানোর পর আবারও পথ চলা শুরু হলো শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই প্ল্যাটফর্মে সেই ট্রেনকেই দেওয়া হবে যে ট্রেনের ব্লগ নিয়ে আমি একটা ইনস্টাগ্রামে পোল দিয়েছিলাম। তো বেশিরভাগ দর্শক বন্ধু বলেছিলেন যে দার্জিলিং মেল না হলে ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস উইথ নতুন LHB রেক। তো সিদ্ধান্ত নিয়েছি যে দার্জিলিং যখন যাব তখন দার্জিলিং মেলে যাব। আজ যেহেতু উত্তরবঙ্গ যাচ্ছি, তো উত্তরবঙ্গের জন্য বা ডুয়ার্সের জন্য এই ট্রেনটাই হচ্ছে বেস্ট। তো সেই ট্রেন জার্নি আপনাদের সাথে শেয়ার করব আজকে বাংলা নববর্ষের দিনে। ট্রেন জার্নির থেকে ভালো কোনো কিছু হয়তো আমার কথাই হতে পারে না। এমনিতেই গরমকাল, সবার গন্তব্য উত্তরবঙ্গ। যার সঙ্গে দেখা হচ্ছে কারো গন্তব্য ডুয়ার্স, কারো গন্তব্য দার্জিলিং, বাট আমার গন্তব্য হচ্ছে শিলিগুড়ি জংশন। আর শিয়ালদা থেকে শিলিগুড়ি জংশনের পথে এই ট্রেন জার্নিতে আমরা কভার করব 592 কিলোমিটারের ডিস্টেন্স। এই 592 কিলোমিটার যাত্রাপথে রয়েছে 20টা হল্ট এবং 127টা ইন্টারমিডিয়েট স্টেশন। শিয়ালদা থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত 592 কিলোমিটার ডিস্টেন্স এই ট্রেন কভার করবে তার 11 ঘন্টা 25 মিনিটের জার্নিতে। সেই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 52 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে 2টো জেনারেল, 8টা স্লিপার, 4টে এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার এবং একটা এসি ফার্স্ট কম্পার্টমেন্ট। সপ্তাহে প্রতিদিন রাত 8:35 এই ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে পরের দিন সকাল 8টার সময় পৌঁছে যায় শিলিগুড়ি জংশন এবং বেলা 12:35 পৌঁছে যায় এই ট্রেনের শেষ স্টেশন আলিপুরদুয়ার জংশন। এই ট্রেন প্রথম তার অফিসিয়ালি যাত্রা শুরু করে 14 এপ্রিল 2020 সালে। 28 ফেব্রুয়ারি 2024 এই ট্রেনকে ICF থেকে LHB কোচে রূপান্তরিত করা হয়। এই ট্রেনের টিকিট আমি কেটেছিলাম পরশু দিন। কোনো টিকিট ছিল না, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, স্লিপার, সব জায়গাতেই টিকিট ওয়েটিং ছিল। তো আমি একটা কথা জানি যে আপাতকালীন পরিস্থিতিতে ধরুন আপনার প্রোগ্রাম হঠাৎ করে ঠিক হলো, 16 বা 2 জন যাবেন, টিকিট পাওয়ার নিশ্চয়তা একমাত্র ফ্লাইটের বিজনেস ক্লাস আর ট্রেনের ফার্স্ট ক্লাসেই থাকে। তো এই ট্রেনের এসি ফার্স্টে আমি টিকিট কেটেছিলাম। যখন টিকিট কেটেছিলাম তখন ওয়েটিং ছিল হচ্ছে 2। তো আজকে ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে SMS চলে এসছে যে টিকিট কনফার্ম হয়ে গেছে। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার বা অনবোর্ড ক্যাটারিং নেই, ক্যাটারিং রয়েছে। সেই পরিষেবা রয়েছে আবার শিয়ালদা বর্ধমান থেকে। সেই জন্য কিন্তু ট্রেনে ওঠার আগে খাবার, রাতের খাবার কিনে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি ফার্স্টের আভ্যন্তরীণ গঠন। সি হচ্ছে আমার এবারের জার্নিতে বরাদ্দ। আর এই সি শুনেই মনে পড়লো আমাকে কি ভেবেছিস? সি ভেবেছিস? তো সি কেবিনে আমার এখানে বার্থ নাম্বার হচ্ছে 7 লোয়ার। যদিও আমি এসি ফার্স্টে প্রচুর ট্রাভেল করি, নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, বাট যেহেতু এটা আমাদের উত্তরবঙ্গের ট্রেন এবং ডুয়ার্সের ট্রেন এবং পপুলার ট্রেন, সেহেতু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই যে এই ট্রেনের এসি ফার্স্টের যে কেবিন রয়েছে তার ইন্টেরিয়র বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। যেহেতু কেবিন, সেহেতু কেবিনে সিটের সংখ্যা হচ্ছে 4টে, 2টো লোয়ার, 2টো আপার। ওদিকে একটা লাইট রয়েছে, এই দিকেও একটা লাইট রয়েছে। দরজা তো রয়েছে, পর্দা রয়েছে, সেই সঙ্গে বেশ নরম মোটু সোটু আমারই মতো বালিশ দিয়েছে। এদিকে মিরর রয়েছে, ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে সবার জন্য ইন্ডিভিজুয়াল। আর ওইদিকে হুক রয়েছে, যে হুকে আমরা আমাদের জামা কাপড় আর কি মেলতে পারি। এমনি ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার ফ্লোর হচ্ছে এরকম, ব্যাগ লক করার জন্য আর কি এরকম হুক রয়েছে। এই সিঁড়িটা হচ্ছে ওপরে ওঠার জন্য, অর্থাৎ যাদের আপার বার্থ তারা কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন। আর এই দিকে রয়েছে ডাস্টবিন এবং সেই সাথে বোতল হোল্ডার রয়েছে এইদিকে, জলের বোতলগুলো এখানে রাখার জন্য। রিডিং লাইট, অর্থাৎ রাত্রেবেলা যদি কিছু পড়াশোনা করতে হয়, বই টই পড়তে হয় বা কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু রিডিং লাইট রয়েছে। সুন্দর একটা জানলা, একদম যা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। ব্র্যাকেট রয়েছে যেখানে আমরা ছোট ব্যাগ বা জলের বোতল রাখতে পারি। আর মডার্ন LHB কামরায় টোটাল বার্থ রয়েছে 24টা। অ্যালফাবেটের বিচারে BDEG হচ্ছে কূপ আর ACFH হচ্ছে কেবিন। আর যে সমস্ত দর্শক বন্ধুরা ভোট দিয়েছিলেন যে কাঞ্চনকন্যায় ব্লগ হোক, এবার তো ভাই একটা এই ব্লগে লাইক হোক। সময় রাত 8:36। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। পরবর্তী স্টেশন বিধাননগর রোড। শিয়ালদা আর বিধাননগরের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে
3.6 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। আর ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে শিয়ালদা থেকে আজমের যাওয়ার ট্রেন, শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনে ব্লগ অলরেডি বানিয়েছি, রিসেন্টলি শেয়ার করেছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। লিলেন প্রোভাইড করেছে, একবার দেখি এর মধ্যে কি রয়েছে। দুটো পরিষ্কার পরিচ্ছন্ন চাদর রয়েছে, এটাই আমার দরকার ছিল। টাওয়েলও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল আছে, বাট কম্বলে কাভার পরানো নয়, ওপেন কম্বল দিয়েছে। সময় রাত 9:04। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন দক্ষিণেশ্বর। বাইরে তো দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে, আজকে দুর্দান্ত একটা পরিবেশ। আজকে পয়লা বৈশাখ, এমনিতেই আজকে বাংলা নববর্ষ, একটা সাজের ব্যাপার। দেখুন সবাই আজকে এখানে এসেছে নতুন জামা কাপড় পরে, ঠিক পুজোর মতো একটা ভাইবস। বছরের প্রথম দিন ট্রেন জার্নি, ওয়েটিং টিকিট কনফার্ম, লোয়ার বার্থ সব কিছুই আমার ফরে ছিল, কিন্তু কোথাও একটা গড়বড় ছিল। বাংলাদেশের একটা ফ্যামিলি এসছে, তা ওনাদের সমস্যা হচ্ছে ওনাদের একজনের সিট আবার পড়েছে অন্য জায়গায়। এবার আমাকে বলছে অ্যাডজাস্ট করুন, আমরা মুসলিম, আমাদের সঙ্গে মহিলা আছে, আপনি হিন্দু, এখানে সমস্যা হবে। মানে লোয়ার বার্থ আমার অ্যালার্ট হওয়া ভীষণ দরকারও ছিল, যে আমি যাতে বারবার বাইরে যেতে পারি, আমাকে ট্রেন জার্নিটা শ্যুট করতে হয়। এবার যদি আমাকে মানে বাইরে চলে যেতে হয়, মানে অন্য জায়গায় অ্যাডজাস্ট করতে হয়, সেখানে আপার বার্থে যেতে হয়, ওই ভদ্রলোক এবার আপার বার্থ। এবার আপার বার্থ থেকে তো বারবার করে নেমে আমি ট্রেন শ্যুট করতে পারবো না। বলছে না করুন, হ্যান ত্যান, আমরা আপনাদের দেশের মেহমান, এই সেই হ্যানা ত্যানা, এই ইমোশনাল কথাবার্তা। আবার খারাপও লাগছে যে ওরা ফ্যামিলি নিয়ে আছে, নামাজ টামাজ পড়ছে, এবার আমি ওখানে থাকা মানে একটা বাইরের লোক থাকা মানে অস্বস্তিও হয়ে যায়। হয়তো ওরা চেয়েছিল ওদের একসাথেই পড়ুক, বাট একসাথে পড়েনি। এবার লাস্টে আমি চলে এলাম আবার এই কেবিনে। অ্যাডজাস্ট আমি নিশ্চয়ই করতাম, এর আগেও অনেকবার করেছি, কিন্তু আমরা মুসলিম, আপনি হিন্দু, আপনি এখানে থাকলে আমাদের অসুবিধা হবে, এই কথাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এই আমাদের ট্রেন পার করছে ডানকুনি জংশন। ডানকুনিতে স্টপেজ নেই, একদম কামারকুণ্ডুতে গিয়ে স্টপেজ রয়েছে। লঙ্কা নয়, লঙ্কার এটা বাদে বাকি সব কিছু দাও দেন। চা এখনও আসেনি, এবার ঝালমুড়ি এসেছে, ঝালমুড়ি দিয়ে শুরু হোক আমাদের রেলগাড়ির জার্নি। ডানকুনির পর থেকে কিন্তু আমাদের ট্রেন ভালো স্পিডে নিয়েছে। আমি বলেছিলাম এই ডানকুনি জংশন থেকে খানা জংশন পর্যন্ত কিন্তু এই ট্রেন ঘন্টায় 130 কিলোমিটার স্পিড কিন্তু মেনটেন করবে। 129 অব্দি হাইস্ট গিয়েছে, ওই 130 পর্যন্ত যাবে, 130 অব্দি ট্রেন টানবে এখানে। আর সেই সাথে ঝালমুড়িটা কিন্তু ভালোই মাখিয়েছে। শিয়ালদা স্টেশনের যে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম না, ওখান থেকে এরকম একটা আজকে হিমালয়ের জলের বোতল কিনেছি। 1 লিটার জলের দাম হচ্ছে 70 টাকা। নর্মালি আমরা যে রেল নিট কিনি সেটা 1 লিটারের দাম নেওয়া হচ্ছে 15 টাকা, বাট এটা 70 টাকা। আমি কখনো এর আগে বোধহয় এই জল খাইনি বা কিনিনি বা কেনার সুযোগ হয়নি। এমনি আমরা যারা জল কিনে খাই বা বাড়ির জল খাই, যেরকম একটা জলের টেস্ট থাকে না আলাদা, বাট এই জলটা কিন্তু অন্যরকম খেতে, একটু কেমন অন্যরকম, মানে মনে হবে যে অন্যরকম জল খাচ্ছি। এখানকার যে ক্লিনিক স্টাফ তারা কিন্তু এসে আমাদের কামরায় এইভাবে সব ফিনাইল ছড়িয়ে দিয়ে গেল। সময় রাত 9:35। শিয়ালদা থেকে মাত্র 39 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন কামারকুণ্ডুতে। আগে কোনোদিন নামার সুযোগ হয়নি, এবার প্রথম নামলাম। আর কামারকুণ্ডুতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 1 মিনিট। সময় রাত 9:37। আমাদের ট্রেন ছেড়ে দিল কামারকুণ্ডু স্টেশন। পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। কামারকুণ্ডু আর বর্ধমানের মাঝে আমরা কভার করব 61 কিলোমিটার ডিস্টেন্স, এবং এই যাত্রাপথে রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 22-302 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সেই স্পিড ভাই, সেই স্পিড। ট্রেনে ওই যে তখন মশলা মুড়ি এসেছিল, তারপরে কিন্তু আর কোনো খাবার আসেনি। এদিকে আমাদের ট্রেন পাল্লা রোড পেরিয়ে গেছে, সুতরাং বর্ধমান প্রায় চলে এলো বলে এবার রাত্রের খাবারটা খেয়ে নেওয়া দরকার, কারণ ঘুমোতে হবে, বেশিক্ষণ জেগে থাকার হয়তো যাবে না। শিয়ালদা স্টেশন থেকে নিয়েছি, ওখানে নিলাম বলে একটা দোকান আছে, খাবার দাবার ভালো ওখানকার। মিক্স চাউমিন আমার ফেভারিট জিনিস, আর চাউমিন ঠান্ডা হয়ে গেলে সেটা আর ভালো লাগে না, তো এটা দিয়ে আজকে রাত্রে ডিনার সারবো। আর মিক্স চাউমিনের দাম নিচ্ছে হচ্ছে 160 টাকা, টেস্ট ভালোই। শিয়ালদা থেকে 101 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 21 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে যে পৌঁছেছে তার যাত্রাপথের চতুর্থ স্টেশন বর্ধমান জংশন। বর্ধমান জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। প্ল্যাটফর্ম কিন্তু একদম ঝাঁ চকচকে করে দিয়েছে, আর ট্রেনটা নতুন তো এই যে রিফ্লেকশন হচ্ছে না, এটাই দুর্দান্ত লাগছে দেখতে। গার্ড সাহেব বাঁশি বাজিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সবুজ সংকেত। চলুন উঠে পড়তে হবে, ছেড়ে দেবে আমাদের ট্রেন তার পরবর্তী গন্তব্যে। রাত 10:38 আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। স্যার मैं बंद कर दूंगा। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। বর্ধমান জংশন আর বোলপুর শান্তিনিকেতনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে হচ্ছে 52 কিলোমিটার ডিস্টেন্স, এবং রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। কামরায় কিন্তু আরপিএফ ছিল,
আমি শ্যুট করছিলাম, তো আমাকে বললো যে আপনার শ্যুট করা হয়ে গেলে দরজা বন্ধ করে দেবেন। আলাম নিশ্চিত থাকুন, দরজা বন্ধ করে দেবো। এই ট্রেন জার্নিতে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন এবং তার পরবর্তী রামপুরহাট জংশন থেকে এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়। বর্ধমানে এত দর্শক বন্ধু আমার কেউ কোনোদিন সীতাভোগ খালো না, মানে সীতাভোগ আর মিহিদানা, এই আফসোসটা কিন্তু আমার এখন অব্দি রয়ে গেল। হ্যালো হ্যালো, শুভ নববর্ষ, কোথায় যাওয়া হবে? বর্ধমান জংশন পার করার পর সেই যে বিছানায় শুলাম, তারপর ঘুম ভাঙল ঠিক পরের দিন সকাল 6:45টার সময়। শিয়ালদা থেকে 486 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 16তম স্টেশন কিষানগঞ্জে। কিষানগঞ্জে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 28 মিনিট মতো দেরিতে চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ, পরবর্তী স্টেশন আলুয়াবাড়ি রোড জংশন। কিষানগঞ্জ আর আলুয়াবাড়ি রোড জংশনের মাঝখানে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 30 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। আর গতকাল বর্ধমান পার করার পর ওই যে বিছানা পেতে শুয়ে পড়েছি, আর ঘুম ভাঙেনি, এত ক্লান্ত ছিলাম। মাঝে 2-1বার অবশ্য ঘুম ভেঙেছিল, শুধু টাইমটা দেখলাম, টাইমটা দেখে আর কি ঘুমিয়ে গেলাম। 120-42 এনজিপি হাওড়া শতাব্দী বেরিয়ে গেল। শিয়ালদা থেকে 516 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 26 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 17তম স্টেশন আলুয়াবাড়ি রোড জংশন। আলুয়াবাড়ি রোড জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। সময় সকাল 6:25 আমাদের ট্রেন ছেড়ে দিল আলুয়াবাড়ি রোড জংশন। পরবর্তী স্টেশন বিহারের ঠাকুরগঞ্জ। আলুয়াবাড়ি রোড আর ঠাকুরগঞ্জের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 20 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। এই আলুয়াবাড়ি রোড থেকে আমাদের ট্রেন বাঁ দিকে টার্ন নিল, আর এই যে লাইনটা চলে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে এনজেপির দিকে। কাঞ্চনকন্যা কিন্তু এনজেপি যায় না, কাঞ্চনকন্যা যায় শিলিগুড়ি জংশন। এই আলুয়াবাড়ি রোড জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত আমাদের এই রেলপথ হচ্ছে সিঙ্গেল ইলেকট্রিফাইড রেলপথ। এই ট্রেনের এসি ফার্স্টার কিন্তু রয়েছে 3টে টয়লেট, একটা রয়েছে শাওয়ার রুম। এই হচ্ছে এই ট্রেনের শাওয়ার রুম, যেখানে গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। এলএসবি হলেও কিন্তু এই ট্রেনে আমি এখন অবধি কাল রাত থেকে হ্যাঁচকা টান অনুভব করিনি বা হ্যাঁচকা টান হয়ও নি। তবে এই যে সিঙ্গেল ট্র্যাকের ট্রেন চলছে না, এখানে ট্রেন কিন্তু একটু জার্ক হচ্ছে। শিয়ালদা থেকে 536 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 18তম স্টেশন বিহারের কিষানগঞ্জ জেলার ঠাকুরগঞ্জে। ঠাকুরগঞ্জে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেনের লেট একটু মেকআপ হয়ে ওটা এখন 26 মিনিট থেকে দাঁড়িয়েছে 16 মিনিটে এসে। প্ল্যাটফর্ম তৈরির কাজ হচ্ছে, এখনও প্ল্যাটফর্ম সম্পূর্ণ তৈরি হয়নি, তোমাকে একটু সাইডে দাঁড়িয়ে আর কি শ্যুট করতে হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল ঠাকুরগঞ্জ। সময় সকাল 7:14। শিয়ালদা থেকে 569 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নকশালবাড়ি স্টেশনে। নকশালবাড়ি স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর আমাদের ট্রেনের যে লেট ছিল, এর আগে বলছিলাম কখনো 26 মিনিট লেট, কখনো 16 মিনিট লেট, সেই সমস্ত লেট মেকআপ দিয়ে আমাদের ট্রেন কিন্তু এখন 1-2 মিনিট অ্যাডভান্স। আর এই নকশালবাড়িটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পড়ে, জেলা হচ্ছে দার্জিলিং। এখান থেকে চা নিলাম, চায়ের দাম বলেছে 20 টাকা। আলাম কেন 20 টাকা, 10 টাকা সব জায়গায়। বলছে বড় কাপ, আর এবার ফ্লাক্সে গরম জল নেই, সেই জন্য চাও বানাতে পারবো না। গরম জল কি, এমনি জলও নেই, খাবার জলও শেষ হয়ে গেছে। কালকে 2টো বোতল নিয়েছিলাম, শেষ আজকে সকালের মধ্যে। সময় সকাল 7:36। শিয়ালদা থেকে 582 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 20তম স্টেশন বাগডোগরাতে। বাগডোগরাতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। এইদিকে মনে হয় বাগডোগরা এয়ারপোর্ট, রানওয়ে দেখা যাচ্ছে। আমি কোনোদিন বাগডোগরা এয়ারপোর্টও দেখিনি, কারণ কখনো এমন পরিস্থিতি আসেনি ফ্লাইটে করে কলকাতা থেকে শিলিগুড়ি আসবো, মানে আসা দরকারও পড়েনি আর আসা হয়ও নি। বাগডোগরা আর শিলিগুড়ি জংশনের মাঝে আমরা অতিক্রম করব 10 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এমনিতেই আমি চা প্রেমী, তারপর যখন এই ট্রেন জার্নিতে রেল লাইনের দুই পাশে চা বাগান দেখি, মনটা কেমন ভালো হয়ে যায়। আর যারা উত্তরবঙ্গ বেড়াতে আসে, তারা যখন ট্রেন জার্নি করে বা বাসে করে যায়, যখন চায়ের বাগান দেখে, মনটা এমনি গার্ডেন গার্ডেন হয়ে যায়। মাটিগাড়ার নাম আমরা প্রায়শই শুনি যখন আমরা দার্জিলিং যাই কিংবা মিরিক যাই,
তখন আমরা শুনি যে মাটিগাড়া মোড় থেকে রাস্তা ভালো গেল। তো এই হচ্ছে মাটিগাড়া হল্ট স্টেশন। এখানে আমাদের ট্রেনের স্টপেজ নেই। চামটা আমার এক বন্ধু বলছিল যে গতকাল মানে পয়লা বৈশাখ 14 এপ্রিল শিলিগুড়িতে ঝড় বৃষ্টি হয়েছে। তো সেই জন্যই হয়তো আজকে সকালবেলার ওয়েদারটা বেশ ভালো আছে, বেশ মনোরম আছে। গরমও সে অর্থে লাগছে না আর ঠান্ডাও সে অর্থে লাগছে না। সময় সকাল 7:55। শিয়ালদা থেকে 592 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 5 মিনিট অ্যাডভান্স আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে শিলিগুড়ি জংশনে। শুভ নববর্ষ। কোথায় যাওয়া হবে? থ্যাংক ইউ ভাই। কোথায় যাওয়া হবে? হ্যাঁ চলছে ভাই, শুভ নববর্ষ। নামার সময় মনে পড়লো জামাটা নিয়ে আসিনি, জামাটা ঝুলছে। তাড়াহুড়ো করে আবার কি জামাটা নিয়ে এলাম, এটার ব্যাগে ভরা হয়নি, আগে থেকে গিয়েছে। আর এই শিলিগুড়ি জংশনের সাথে আমার একটা দুর্দান্ত স্মৃতি রয়েছে। এখানে নামার পর গাড়িওয়ালারা জিজ্ঞেস করবে কোথায় যাবেন, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং। আমি না তো যাবো দার্জিলিং, না তো যাবো গ্যাংটক, আমি যাবো একটু অন্যরকম জায়গায়। আসলে আমি খুঁজছিলাম একটা ঘুমানোর জায়গা, শান্তির ঘুম। বাইরে বৃষ্টি, দূরে পাহাড়ের কোলে মেঘে চটলা, চোখ মেললেই সবুজে সবুজ। মাথার কাছের জানলাটা খুলে দিলেই পাহাড়ি ঠান্ডা হাওয়া। সকাল বিকেল এই পাহাড়ি পথে একাকী হাঁটা, সময় কাটাতে একটু সারমেয়ের সঙ্গে খুনসুটি, ইচ্ছে হলেই একটু ভালো মন্দ খাওয়া, সময় পেলে বই পড়া, রাত গভীরে একাকী বারান্দায় দাঁড়িয়ে প্রিয় মানুষকে কল্পনায় অনুভব করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। এমনই একটা ইচ্ছেকে বাস্তবের রূপ দিতে এবার আমার গন্তব্য শিলিগুড়ি জংশন থেকে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম তাগদা। গরমে ঘামতে ঘামতে টেম্পারেচার চেক করে আমার একটা কথাই মনে হলো, শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাক চাই না যাক, কিন্তু তাপমাত্রা তারতম্যে কলকাতা শিলিগুড়ির মধ্যে খুব বেশি নেই ফারাক। শহর ছাড়িয়ে যখন সেবক ফরেস্টের পথ ধরে চলেছি, লক্ষ্য করলাম বসন্ত ফুরিয়ে গাছে নতুন পাতা এসেছে, হলুদের শেষ আর সবুজের শুরুর অদ্ভুত এক মেলবন্ধন। আর গরমটাও যেন কিছুটা কমেছে। আর আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, একটা ঠান্ডা ঠান্ডা কিন্তু আমেজ রয়েছে। আর সেই সঙ্গে আলো আধারি খেলা, তার মাঝখান দিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যে। আর মাঝে মাঝে জঙ্গল থেকে উঠে আসছে ঝিঝি পোকার ডাক। চলার পথে সেবক বাজারের স্থানীয় একটা রেস্তোরাঁ থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমার বাঁ হাতে এইদিকে রয়েছে সেবক স্টেশন, ডান দিকে ওই যে ব্রিজটা রয়েছে ওটা হচ্ছে তিস্তা নদীর ব্রিজ। এই রেলপথটা আলিপুরদুয়ার জংশনের সাথে কানেক্ট করে হচ্ছে শিলিগুড়ি বা এনজিবিকে। পুরী কামাখ্যা, তারপরে কাঞ্চনকন্যা সব এই রুটেই যায়। রাস্তার ডান দিকে এই রয়েছে সেবকের শিব মন্দির, আর এই হচ্ছে সেবকের কালী মন্দির। এই হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ। আর তিস্তার উপর দিয়ে এই যে করোনেশন ব্রিজ, এই রাস্তাটা ডান দিকে চলে গেল, এটা যাচ্ছে ডুয়ার্সের দিকে। আর মাইলস্টোন বলছে এখান থেকে গ্যাংটক এখনও 92 কিলোমিটার, কালিম্পং 42। কাল রাত্রে যেখানে কালবৈশাখী ঝড় হয়েছিল, কি লেভেলের তার তাণ্ডব ছিল, গাছ ভেঙে গাড়ির ওপরে পড়ে গাড়ি তুবড়িয়ে গিয়েছে। এটা হচ্ছে বিরিকদারা, আর বিরিকদারা থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এইদিকে, এটা যাচ্ছে শিটংয়ের দিকে। তিস্তাকে ডান দিকে রেখে 10 নম্বর জাতীয় সড়ক থেকে বাম দিকে মোড় নিয়ে আমাদের গাড়ি তিস্তা ভ্যালি রোড ধরল। আর এই পথেই রয়েছে তিস্তা ভ্যালি চা বাগান, দূরবীনদারা ভিউ পয়েন্ট, রংলিও চা বাগান, রংলি বাজার হয়ে সোজা তাগদা এবং তারপরেই তিনচুলে। পাহাড়ের অধিবাসীদের ছোটখাটো একটা ভিড় আর ভক্তিমূলক কর্মসূচি দেখে ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম এখানে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। বেলা 11:30 নাগাদ আমরা পেরিয়ে এলাম তাগদা বাজার। ওই যে দূরে সব বাড়িঘরগুলো দেখা যাচ্ছে না, ওটাই ছিল তাগদা বাজার। আমরা ওই বাজারটাকে পার করে এলাম, আমাদের একটা রাউন্ড নিলাম আর কি। পাহাড়ের একটা ধার থেকে আমরা আরেকটা ধারে এলাম। পাহাড়ি ঢালু পথ বেয়ে নামতে নামতে অবশেষে এসে পৌঁছালাম সেই জায়গায় যেখানে রয়েছে আমার হোমস্টে। এই হচ্ছে মেন রাস্তা যেখানে গাড়ি আমাকে ড্রপ করলো, এবং এই রাস্তা থেকে নেমে পাশ দিয়ে কিন্তু একটা পাহাড়ি ঝর্ণাও রয়েছে, তার কিন্তু ঝিরিঝিরি আওয়াজ আসছে, এবং সেই সাথে কিন্তু দেখুন ঝরা পাতাও রয়েছে। আর এই ঝরা পাতার পাশ দিয়ে এরকম সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি ধরে নিচে নামতে হবে। পাহাড়ে আসলে পাহাড়ের পরিবেশ এত সুন্দর না, মনটা এমনি ভালো হয়ে যায়। এইসব জায়গাকে নতুন করে আর ভাষা দিয়ে ব্যাখ্যা করাটা নিষ্প্রয়োজন। আমরা তো ওইখান থেকে নেমে এলাম সিঁড়ি দিয়ে, খুব বেশি না, খুব সামান্যই রাস্তা, হয়তো 40-50 সিঁড়ি হবে। বাট এখানে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, মানে আগামী দিন যখন আপনারা আসছেন আপনাদের গাড়ি কিন্তু এই রাস্তাতেই আসবে। তোর কি আমার চেহারা পছন্দ হয় নাই, নাকি তোর আমার সানগ্লাস পছন্দ হয়নি, না আমার লুকস পছন্দ হয়নি, কোনটা পছন্দ হয়নি? পাহাড়ে আসলে একটা জিনিস খুব ভালো লাগে, এখানকার গাছগুলো। এখানে যে সমস্ত বাড়ি বা হোমস্টে থাকে না, তার বাইরে টবে এরকম প্রচুর গাছ লাগানো থাকে। আমি হয়তো সব ফুলের নাম জানি না, জানা সম্ভব না, সব গাছের নামও জানা সম্ভব নয়, বাট এগুলো যে সাজানো থাকে দেখতে খুব সুন্দর লাগে। হোমস্টেতে প্রবেশ করার মুখে পাহাড়ের মানুষ সম্মান জানালো সমতলের মানুষকে। এই হচ্ছে ঘর, যেখানে দুটো খাট রয়েছে, দুজন, মানে যারা দুজন আসেন তারা দুজনও থাকতে পারবেন, যারা 4 জন আসেন তারা 4 জনও থাকতে পারবেন। আর এর যে রুফটা সেটা কিন্তু এরকম উডেন রুফ, এটা সবচেয়ে বেশি দরকার। ফোন চার্জ দেওয়ার জায়গা, হ্যাঁ অবশ্যই আছে,
ওদিকে মিরর রয়েছে, এদিকে ছোট্ট একটা ডোয়ার মতো রয়েছে। এটা সবার আগে আমার প্রয়োজন সেটা হচ্ছে গিজার। হ্যাঁ, গিজার আছে। বেশ ভালো ছিমছিমে টয়লেট, কারণ হোমস্টের টয়লেট বা ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই হয়। এই ঘরেও জানলা দুটো রয়েছে, আর এই দিকে জানলা খুললে তো এইদিকেও পাহাড় রয়েছে। এই রুমটা কিন্তু দুজনের জন্য, এখানে কিন্তু দুটো খাট নেই, একটাই খাট রয়েছে, এটা দুজনের জন্য। আর সেই সঙ্গে একটা সোফাও রয়েছে। জানলা দিয়ে ভিউজ নেই, বাট আপনারা যখন বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পরে কিন্তু আপনারা এই দিকে একটা ভিউজ পাবেন। এখানে একটা এরকম টেবিল রাখা রয়েছে, বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় বা সকালবেলায় এখানে বসে চা বিস্কুট খাওয়া। সামনে এখন প্রচুর মেঘ, তার জন্য কিছু দেখা যাচ্ছে না, বাট মেঘ যদি না থাকে তাহলে দূরে ওই যে চা বাগানগুলো, সেগুলোর কিন্তু যে ভিউ সেটা কিন্তু দুর্দান্ত। ট্রেন ব্লগ, পুরস্কার, পাহাড় সব মিলিয়ে এবারের নববর্ষের সমাহার। আর পাহাড়ে এসে খাওয়া, ঘুম, আর বিকালবেলা হাঁটতে যাও, আর কি কাজ আছে। আর আমি ল্যাপটপ এবার নিয়ে আসিনি যে এই ল্যাপটপ আনলে আমার কাজে বসতে হবে। আমি এবার কাজ থেকে নিজেকে মুক্তি দিয়েছি। জামা কাপড় ছেড়ে স্নান পর্ব সেরে সরাসরি চলে গেলাম হোমস্টে ডাইনিংয়ে। তো অলরেডি এখন বেজে গিয়েছে 1:45, খাওয়া দাওয়া করতে হবে। তো হোমস্টের সঙ্গে খাওয়া দাওয়া রয়েছে, যেটা ন্যাচারালি থাকে, আপনারা জানেন। আজকে 2রা বৈশাখ, বলেছিলাম যে মাছ দিতে আর কি। সেই সঙ্গে রয়েছে আমার পছন্দের আলু মাখা বা আলু চোখা। আমি জানি এটা অনেকেরই পছন্দের। এটা কিন্তু 2-3 রকম আর কি শাক মিশিয়ে এটাকে রান্না করা হয়েছে। আচার রয়েছে, লেবু, শসা, পেঁয়াজ, লঙ্কা রয়েছে, অর্গ্যানিক ডাল, এটাও এদের ঘরের তৈরি ডাল। এবার আমি একটু কোটি টাকার ফুড ব্লগারের ভূমিকা অবতীর্ণ হব। ভাতটা কিন্তু ঝরঝরে নয়, ঠিক আছে, মানে এনাদের স্টাইলের ভাত, বাট আমাদের মতো নয়। শাক পাতা পছন্দ করেন না, বা আমার মতো যারা শাক পাতা একটু কম খান, তাদেরও এই জায়গায় এসে এই 3 রকম শাকের মিশ্রণ সঙ্গে ভাত বেশ ভালো লাগবে। এটা আপনারা দেখে বুঝতে পারবেন, মানে যারা এগুলো চেনেন, যেটা কিসের ডাল বা এর মধ্যে কী কী রয়েছে। এই হচ্ছে ডাল, যেটা আমি এখন খাচ্ছি আমার দুপুরের লাঞ্চে। বাড়ির মতো খাবার যদি বাইরে খেতে হয় তাহলে কোনো হোটেল নয়, হোমস্টে হচ্ছে শেষ কথা। ডাল, সবজি পর্যন্ত ঠিক ছিল, এই আলুটা ওদের ঘরেই মানে খেতেই আর কি তৈরি হয়। তা কেন থাকবে না এরা ভালো? এবার সবই তো অর্গানিক খাচ্ছে, আর আমরা তো সব আর কি ওই কেমিক্যাল জিনিস খাচ্ছি না। তো সব কিছু ধনিয়া পাতা রয়েছে, আর ধনিয়া পাতা জিনিসটা আমার ভীষণ ফেভারিট। আমি যখন ফুচকা খেতে যাই, ফুচকাওয়ালাকে বলি যে কাকা ধনিয়া পাতা আছে তো, ধনিয়া পাতা দিন বেশি করে। প্রায় দিন সন্ধ্যাবেলা ফুচকা খেতে যাই আমি। মাছটাকে সুন্দর করে কড়া করে ভেজে ঝোলটা বানিয়েছে। আমি জানি না যে পাহাড়ি মানুষ কীভাবে এত মাছের ঝোল রান্না করতে পারে। দারুণ। 3 দিন থাকলে খাবারের যেরকম টেস্ট, অন্তত আমি 1 কেজি জন বাড়ি নিয়ে বহরমপুর ফিরবো। পাঁপড়টা আমি তেলে ভাজা না, পাঁপড়টা শেখা পাঁপড়। এক্সিলেন্ট খাবার। খাবারের ওপরে বৈশাখী ঝড় উঠে গেল, আর আমার মনটা পুরো শোভন শোভন হয়ে গেল। মানে আমি এখানে যা যা খাচ্ছি, বা আগামী যে আরও একদিন আমি আছি, তো আমি যা যা খাবো সেই খাবার কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, আলাদা কিছু নয়। শুধু আইটেমগুলো তখন নোট করে রাখবেন। ভরপেট খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিতেই বেলা ফুরিয়ে বিকেল হয়ে এলো। দুপুরে সলিড একটা ঘুম হয়েছে। যখন ঘুম থেকে উঠলাম, এই বারান্দায় এসে দাঁড়ালাম, সূর্য তো অস্তাচলে চলে গিয়েছে, সেই সঙ্গে না পাহাড়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে আমি ভাবিনি যে সোয়েটার এখানে লাগতে পারে, বাট মনে হচ্ছে যে যখন আমরা পাহাড়ে আসবো, বছরের যে সময় আসবো, অন্তত সঙ্গে একটা পাতলা সোয়েটার আনা উচিত। এমনিতেই আকাশে মেঘের ঘনঘটা, তাই কখন যেন বিকেল ফুরিয়ে পাহাড়ে রাত নামলো চুপিসারে। আকাশে আতফালি চাঁদ, পাহাড়ে নেমেছে রাত। পাহাড়ে যখন রাত নামে, এই যে পাহাড়ের গায়ে সমস্ত ঘরবাড়িতে লাইটগুলো জ্বলে, কেউ অকালেই দীপাবলির প্রদীপ বা মোমবাতি সাজিয়ে দিয়েছে। এই সময় যদি মোমবাতির আলো পেতাম আর কারেন্ট চলে যেত, তাহলে মোমবাতির আলোয় বসে বসে যদি একটা খুব সুন্দর রোমাঞ্চকর গল্প পড়তাম, তাহলে মনে হয় এই রাতটা আরও বেশি রোমাঞ্চকর হতো। সবাই হয়তো রোমাঞ্চিত হতে চায় না, অনেকে চায় সন্ধেটা হোক মুখরোচক। এগুলো সব এখানেই কিন্তু বাড়িতেই তৈরি। এই হচ্ছে গরম গরম 3টে পেঁয়াজি, সঙ্গে সস রয়েছে, পেঁয়াজি আর চালুর চপ, দারুণ টেস্ট। রংলি রংলি টি গার্ডেনের চা, মুড়ি, আলুর চপ, আর হচ্ছে পেঁয়াজি। এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। পাহাড়ে যেহেতু রাত তাড়াতাড়ি নামে, সেহেতু পাহাড়ের মানুষজন চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের নৈশভোজ শেষ করে ঘুমিয়ে পড়ার। সেই কারণেই আমার আবারও ডাক পড়ল এই হোমস্টে ডাইনিংয়ে। এই রাত্রে নৈশভোজের আয়োজনে ছিল ধোঁয়া ওঠা গরম গরম পাহাড়ি চিকেন, আর এর সঙ্গে রয়েছে এইরকম আলু ভাজা, রুটিটাকে মোড়ানো রয়েছে, রুটি ঠান্ডা না হয়ে যায়। আগে এই হাত ছিল এরকম, বাইসেপস, ট্রাইসেপস। আর জিমেও যাওয়া হয় না। রাকেশ দা রোজ মেসেজ করে, কৌশিক আসো আসো। রাকেশ দাকে রোজ প্রমিস করি, হ্যাঁ যাবো যাবো। তারপর একদিন জিমে যায়, যাওয়ার টাইম পায় না। সিরিয়াসলি এবার জিমটা আমাকে শুরু করতে হবে। আপনারা একটা উৎসাহ দিন তো, আপনারা লিখবেন কৌশিক দা তোমাকে জিমে দেখতে চাই রোজ। এরকম হচ্ছে রুটি, গরম গরম রুটি। চিকেনটা এক কথায় অসাধারণ হয়েছে, অসাধারণ। পাহাড়ি আর বাঙালি দুই হাতেরই ছোঁয়া মনে এর মধ্যে আছে। রুটি, আলু ভাজা, চিকেন, ফাটাফাটি ভাই। দুর্দান্ত ট্রেন জার্নি আর খাওয়া দাওয়ার মাঝে অতিবাহিত করলাম পাহাড়ে আমার প্রথম রাত। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তখন ঘড়ির কাঁটা সকাল 8টার ঘর পেরিয়ে গিয়েছে, আর সেই সঙ্গে হাজির হয়েছে গরম গরম চা
আর বিস্কুট। ভেবেছিলাম পাহাড়ে এসে 2 দিন পুরো রেস্ট নেবো, আরাম করে ঘুমাবো, খাবো দাবো, পিওর রেস্ট যাকে বলে। বাট ওই যে কথায় আছে না, চরিত্র হচ্ছে চিন্তার দাস। আর এই চিন্তা শক্তি আমার মধ্যে নতুন একটা উত্তেজনা তৈরি করলো কি, আজকে সারাটা দিন কোথাও ঘুরে আসি কাছাকাছি। কালিম্পং সাইডটা যদি ঘুরে আসা যায়, 2-3টে স্পট দেখা যায়। আমি কালিম্পং এর আগে কখনো যাইনি, একবেলার একটা ছোট্ট প্রোগ্রাম আপনাদেরকেও কয়েকটা জায়গা দেখিয়ে দিতে পারবো আমার ভাষায়, আমার বিশেষণে। তো গাড়ি আসবে সকাল 10টার সময়, আর এখন টাইম হচ্ছে সকাল 9:18, মানে সময় এখনো হাতে আছে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। হোমস্টেতে খুব সুন্দর করে ম্যাগি বানিয়ে দিয়েছে। বাড়িতে আমি যেসব খাবার খাই না, বাইরে আসলে আমি সেসব খাবার বেশি বেশি খাই। আর পাহাড়ে আসলে তো মোমো আর ম্যাগির কোনো বিকল্প নাই। নতুন উদ্যম নিয়ে আবারও যখন রওনা দিলাম পাহাড়ি পথ ধরে, তখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 10:30। প্রচুর স্রোত নিয়ে তিস্তা বয়ে চলেছে। আর এই যে ব্রিজটা আছে, আমাদের এই ব্রিজটা পার করতে হবে। আর ব্রিজের ওই পারে যে রাস্তাটা আমার ডান দিকে, ওই রাস্তা চলে যাচ্ছে সিকিমের দিকে, আর আমরা যাব হচ্ছে কালিম্পংয়ের দিকে। তিস্তা নদী পার করে এসে আমরা ধরলাম কালিম্পংয়ের রাস্তা। কালিম্পং 14 কিলোমিটার, ডেলো 23 কিলোমিটার, লাভা 49 এখান থেকে। পশ্চিমবঙ্গের ছোট্ট একটা শৈল শহর কালিম্পং, যার অবস্থান নিম্ন হিমালয়ে। 23টা জেলার মধ্যে অন্যতম কালিম্পং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1250 মিটার উপরে অবস্থিত। একটা সময় এই কালিম্পং ছিল ভারত এবং তিব্বতের বাণিজ্যিক করিডোর। কালিম্পংয়ের সর্বোচ্চ স্থান এবং টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট ডেলো। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1372 মিটার। কালিম্পং এসে আমার প্রথম গন্তব্য ছিল এই ডেলো পার্ক। হ্যাঁ, এখানে এন্ট্রি ফি রয়েছে। ফরেনিয়ারদের জন্য হচ্ছে 50 টাকা, আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 20 টাকা। আর এখানে ফুল ছিললে 20 টাকার বদলে 2000 টাকার পেনাল্টি দিতে হবে। আমি একটা কথা ভিডিওতে বারবার বলি যে অমুক জায়গায় এসে বা এই জায়গায় এসে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। তো কালিম্পংয়ের এই ডেলো পার্কটা এমনই জায়গা, আর চারিদিকে এত সুন্দর ফুল ফুটে রয়েছে না, বাট এখানে এসে সিরিয়াসলি বলতে পারি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। আপনি এপ্রিল ফুল হন চাই না হন, কিন্তু কালিম্পংয়ের ডেলো পার্কে এসে এই ফুলের বাগানে ডেফিনেটলি হারিয়ে যাবেন। সঙ্গে ফুলকলি আর এই বাগানে এসে হবে কথাকলি। ডেলো পার্কের মধ্যে এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম। এখানে এরকম বসার জায়গা রয়েছে, ঘোড়া রয়েছে, যারা এখানে হর্স রাইডিং করতে চান হর্স রাইডিং করতে পারবেন। যে ছোটো ছোটো বাচ্চা যারা আসছেন তারা কিন্তু এখানে দোলনা খেতে পারবে। এখানে আইসক্রিমও পাওয়া যায়। টুকটাক জিনিস আপনারা কিনতে পারবেন পাহাড় থেকে এখানকার নিশানি হিসাবে। এবং সেই সাথে এখানকার পোশাক পরে বা পাহাড়ি ট্র্যাডিশনাল পোশাক পরে কিন্তু আপনারা এখানে আপনাদের ফটোগ্রাফিও করতে পারবেন। বাচ্চারা এখানে এসে বেশি হ্যাপি হয়েছে, দেখেছেন? এইটুকু বাচ্চাও বলছে হ্যালো গাইস, ওয়েলকাম টু माय। कौन से क्लास में हो बेटा? फोर। तुम्हारा भी यूट्यूब चैनल है? हाँ, जियो जियो। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই ডেলো বিখ্যাত প্যারাগ্লাইডিং এর জন্য। প্যারাগ্লাইডিং অফিস, যেখানে প্যারাগ্লাইডিংয়ের বিভিন্ন রকম রেট আছে। কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন, এই হচ্ছে অফিস। 6 কিমির জন্য হচ্ছে 3000 পার পার্সন, আর লংয়ের জন্য হচ্ছে 5000 পার পার্সন, আর ভিডিও রেকর্ডিংয়ের জন্য হচ্ছে 500 টাকা। এই হচ্ছে এখানকার রেট। ডেলো পার্ক ছাড়াও রাস্তার দুই ধারে বেশ কিছু প্যারাগ্লাইডিং কাউন্টার রয়েছে। রাস্তার ধারে ধারে সব অফিস রয়েছে। এখানে কিন্তু দাঁড়িয়ে আপনারা সরাসরি এখানে কথা বলে কিন্তু প্যারাগ্লাইডিং আপনাদের বুকিং করতে পারেন। এই যে রাস্তাটা চলে গেছে ওপর দিকে, এই পায়ে ওঠা রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু আপনাদের ওপরে উঠতে হবে, এবং ওই ওপরে কোনো জায়গাতে প্যারাগ্লাইডিং হচ্ছে বা হয়। ওখানে তো 3500 টাকা রেট ছিল, যেটা ফিক্সড রেট ওখানকার। এখানে এরা বার্গেনিং করলে ওটাকে মোটামুটি 2500-তে নামিয়ে আনা যাচ্ছে। সেম ডিস্টেন্স ওরা কভার করবে, ভিডিওগ্রাফি করে দেবে গোপ্রো দিয়ে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আজকে যে ওয়েদার আপনারা দেখছেন, ওয়েদার কিন্তু হচ্ছে ক্লিয়ার নয়, চারিদিকে কিন্তু মানে হেজি ওয়েদার, মেঘলা। এবার আমি এই ডেলোর প্যারাগ্লাইডিংয়ে যতগুলো ভিডিও দেখেছি, সেখানে কিন্তু দেখেছি যে ওয়েদার খুব ক্লিয়ার, ঝকঝকে ওয়েদার, একদম ভালো ভিউজ পাওয়া যাচ্ছে। এবার রৌদ্রোজ্জ্বল মানে দিন না হলে কিন্তু প্যারাগ্লাইডিং করে আনন্দ হবে, কিন্তু যে ভিউজটা আপনাদেরকে আমি দেখাবো, সেই ভিউজটাকে আমি দেখাতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে প্যারাগ্লাইডিং করাটা এবারের জন্য আমার বেকার। আবহাওয়ার ইশারা কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছিলাম, তাই কালিম্পং ছাড়তে না ছাড়তেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। সেই বৃষ্টির প্রভাব এতটাই ছিল যা দুপুর থেকে শুরু হয়ে বিকেল গড়িয়ে চলেছিল রাত পর্যন্ত। আর এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সঙ্গ দিয়েছিল হোমস্টে তৈরি গরম গরম চিকেন মোমো, যা খাওয়ার পর আর নৈশভোজের দরকার পড়েনি। কি বলবো কাকা, সেই টেস্ট। যারা উত্তরবঙ্গে বেড়াতে আসছেন তারা অ্যাটলিস্ট কিছু দেখুন না দেখুন, অন্তত ঘুম আর খাওয়া দাওয়া যারা করতে চান, আমি বলবো প্লিজ এখানে আসুন। বৃষ্টি আর ঠান্ডাকে সাথে নিয়েই পাহাড়ে আমার দ্বিতীয় রাত অতিবাহিত করার পর আজ তৃতীয় দিনের সকাল। এই সকালের পরিকল্পনা অনুযায়ী হোমস্টে থেকে ব্রেকফাস্ট সম্পূর্ণ করার পর সোজা রওনা দেব এনজিপি স্টেশন। খাওয়া দাওয়ার ঘুমানোর মাঝে 2 দিন পাহাড়ে কাটানোর পর অবশেষে আজকে তৃতীয় দিনের সকাল, যে সকালে আমি জানাবো পাহাড়কে বিদায়। তো এখান থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে যাবো হচ্ছে এনজিপি স্টেশন, কারণ এনজিপি স্টেশন থেকে আমার বিকালবেলায় রয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা ধরে আমি যাবো হচ্ছে আমার বাড়ি বা আমার স্টেশন খাগড়াঘাট। লুচি পুরি রুটি ছেড়ে ভাত, আলু সেদ্ধ, আলু চোখা, বাড়ির তৈরি দেশি ঘি আর ডিমের অমলেটকেই ব্রেকফাস্ট হিসাবে গ্রহণ করেছিলাম। খাওয়া দাওয়াটা করে নিই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এনজিপি স্টেশন পৌঁছে। আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম ফিমেল এম্পাওয়ারমেন্ট বা নারী শক্তির কথা। একাকী মহিলা হিসাবে
এই যে আপনি পাহাড়ে হোমস্টে চালাচ্ছেন, এটা কতটা চ্যালেঞ্জিং? অ্যাকচুয়ালি আমি কখনো ভাবিনি যে আমি একা মহিলা কাজ করছি। আমি সবসময় ভেবেছি যে বেটার সার্ভিস মানুষকে কিভাবে দেওয়া যায়। তো সেটার জন্য নিরন্তর কাজ করে চলেছি এবং সবাইকে আরও ভালো সার্ভিস, আপনারা নর্থ বেঙ্গলে আসুন এবং নর্থ বেঙ্গল, এন্টায়ার নর্থ বেঙ্গল সিকিমে ভালো গাড়ির সার্ভিস এবং তার সাথে সাথে যেহেতু আমাদের হোমস্টে রয়েছে, সেই হোমস্টেতে আপনাদের সুন্দরভাবে থাকা এবং খাওয়ার, বাঙালি খাওয়ার ব্যবস্থা এইগুলো রাখার চেষ্টা করেছি। ভ্রমণে, বাণিজ্যে এগিয়ে থাক বাঙালি নারী এবং পুরুষেরা। বাঙালির নাম হোক সর্বত্র, বাঙালির জয় হোক বিশ্বে। নির্ধারিত সময় এনটিপি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো ট্রেন নম্বর 13142 নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা তিস্তা তোষা এক্সপ্রেস। সময় বিকাল 4:25। আমাদের ট্রেন ছেড়ে দিল এনজেপি স্টেশন। আমার গন্তব্য খাগড়াঘাট স্টেশন। ডায়েরির পাতা বন্ধ করার আগে একটা কথা বলতে চাই, পাহাড় হলো আহারও হলো, তাহলে উপহার? হ্যাঁ, সেটাও ছিল। এই যে নীল রঙের পাঞ্জাবি, যেটা নিজে হাতে তৈরি করে আমাকে উপহার দিয়েছেন এই পাশে বসা ম্যাডামজি।